বাংলাদেশ বরাবরই একটি ঐতিহ্যের স্থান, আর সেই ঐতিহ্য খুঁজতে আমরা আগেরবার গিয়েছিলাম নাটোরে। তবে কাট কাট ভাই, ওই ফিলটা আসছে না, তুমি আরেকবার ট্রাই করো। ঠিক আছে ভাই। বাংলাদেশ বরাবরই একটি ঐতিহ্যের স্থান, আর সেই ঐতিহ্য খুঁজতে আমরা আগেরবার গিয়েছিলাম নাটোরে। তবে থামো থামো, এন্টারটেনমেন্টটা কই? আমি যেটা চাচ্ছি এন্টারটেনমেন্ট, ওইটা কই? তুমি এক কাজ করো, ওকে নিয়ে আসো। কাকে ভাই? এন্টারটেনমেন্টের আগে দিয়েছিল, তুমি ওকে নিয়ে আসো, যাও। কিন্তু ওকে তো আমি পছন্দ করি না ভাই। আরে তুমি যাও, তোমার পছন্দের সাথে সাথে আছে, তুমি নিয়ে আসো, যাও। আমি বলছি যাও, উঠো উঠো উঠো, যাও। কেমন লাগছে এখন? বিচের জামা পরে চলে এসেছি, তো চলুন এখন কক্সবাজারে। কক্সবাজার বেশি হয়ে গেল না? যাব, কক্সবাজারও যাব, কিন্তু তার আগে আশেপাশের শহরগুলো ভালো করে এক্সপ্লোর করে নিই। এর আগের ভিডিওতে সবার রিয়াকশনই মোটামুটি ভালো ছিল, কিন্তু সবার একটাই প্রশ্ন ছিল, ভাই ভিডিও ঠিক আছে, এডিটিংও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এন্টারটেনমেন্ট কোথায়? তাই আমরা ডিসাইড করেছি যে আমরা শোয়ের ফিলটা একটু চেঞ্জ করে দিব, আর আপনাদের সামনে আমার নতুন একটা অ্যাভাতারকে ইন্ট্রোডিউস করাই দিব, যে একটু বেশি স্টাইলিশ, একটু ফানি, আর ইংরেজি একটু মোটামুটি ভালো বলতে পারে। বেশি ভাব নিয়ে নিল না, আগের ভিডিওতে তো নাও নি ভাব, এর জন্যই তো চলেনি আগের ভিডিও করতে যাও। বাংলাদেশ বরাবরই একটি ঐতিহ্যের স্থান, আর সেই ঐতিহ্য খুঁজতেই আমরা আগের বার গিয়েছিলাম নাটোর। তবে ঐতিহ্য শুধু নাটোরেই নাই, আমাদের রাজশাহীতেও আছে। In this video, we will explore the ঐতিহ্যবাহী রাজশাহী, যেখানে আমরা যাব একটি রাজবাড়িতে এবং একটি 500 বছরের পুরনো মসজিদে। আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই এটাতে নতুন কি আছে? আমরা তো গিয়েছি ওই জায়গাতে। ইতিহাস জানেন? জানেন না তো? জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটা। So guys, this is Alif Hussain and you are watching I Love You. করে যাও তোমার হইতে প্লিজ। রাস্তা ওইদিকে যাবা? আসো না, আসো, শীষ দিবা। রাস্তা তো আমি তোমাকে দেখাবো নেক্সট ভিডিওতে। হোস্ট কর, তুই ম্যানার শিখ আগে। মোহাম্মদ আলিফ হোসেন, আর আপনারা দেখছেন আই এম এক্সপ্লোরার। এটি হচ্ছে বদরার মোড়, রাজশাহী থেকে আশেপাশের শহরে, বিশেষ করে পূর্ব শহরে যাওয়ার জন্য আপনি এখান থেকে প্রচুর বাস পেয়ে যাবেন, তবে লোকাল বাস থেকে সামনে। আমি দেরি না করে একটি বাসে উঠে পড়লাম। রাজশাহী থেকে পুঠিয়ার দূরত্ব বেশি না, মাত্র 30 কিলোমিটারের মতো। আশা করি আমরা 40 মিনিটে পৌঁছে যাব। হ্যাঁ, বাস যদি তাড়াতাড়ি ছাড়ে তবে অবশ্যই পৌঁছে যাব। ঠিক 40 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম পুঠিয়াতে। এই জায়গা থেকে রাজবাড়ি ভ্যানে যেতে হবে, তাই আমি একটি ভ্যান নিয়ে নিলাম।
এই এলাকাটিকে ঠিক গ্রামও বলা যাবে না, আবার শহরও নয়, মানে দুটির মাঝামাঝি একটি এলাকা। তবে রাস্তায় আমি অনেক পুরনো বাড়ি দেখতে পেলাম। রাজবাড়িতে পৌঁছাতেই দেখলাম রাজবাড়ির সামনের মাঠে অনেক বাস থেমে আছে, যেগুলো বিভিন্ন স্কুল কলেজের ভ্রমণ বাস। পুঠিয়া রাজবাড়ি 1895 সালে তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছিলেন রানী হেমন্ত কুমারী দেব। এটিকে মূলত ইন্দো ইউরোপীয় স্টাইলে তৈরি করা হয়েছে। রাজবাড়ির মাঠটি বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, তবে আপনি যদি ভালো করে দেখেন রাজবাড়ির বাউন্ডারি কিন্তু আরও অনেক বড়। এখানে মাঠ, পিছে রাজবাড়ি, সামনে মন্দির, যতদূর মন্দির দেখা যাচ্ছে একসময় ওগুলো রাজবাড়ির বাউন্ডারির মধ্যে ছিল। তো চলুন আমি ভিতরে দেখি রাজবাড়ির কী অবস্থা। এদিকে একটু আগে এখানে অনেক বাস ছিল রাখা, তারা শিক্ষা সফরে আসছিল, আর অনেক ভিড়ও ছিল, কিন্তু আপাতত তারা চলে গেছে। জায়গাটা একেবারে ফাঁকা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। এটা কাঠের তৈরি সিঁড়ি। লাইফে প্রথমবার কোনো কাঠের সিঁড়ি দিয়ে উঠছি। রাজবাড়ির নির্মাণ ও কাঠামোগুলো অনেক সুন্দর। দোতলায় দুপাশে সুন্দর ও বড় দুটি বেলকনি রয়েছে এবং সব রুমগুলো জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। জাদুঘরের ভিডিও বা ছবি তোলা নিষেধ, তবে জাদুঘরের ভেতরটা আমি ঘুরে দেখলাম। এখানে 1000 বছরের পুরনো মূর্তি, টেরাকোটা ও আরও অনেক মূল্যবান প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে। পুঠিয়া রাজবাড়ির ইতিহাস জানার জন্য আমি দেখা করলাম আর্কিওলজি বিভাগের অ্যাটেন্ডেন্স লিটনদার সাথে। আমার নাম লিটন দাস, আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অ্যাটেন্ডেন্স হিসেবে দায়িত্বে আছি। আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটি হচ্ছে পুঠিয়া রাজপ্রাসাদ নামে পরিচিত। এটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। বর্তমানে এই বিল্ডিংটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে জাদুঘরটি বেশি দিন নয়, 2021 সালের নভেম্বর মাস থেকে চালু করা হয়েছে। আচ্ছা, আমরা বর্তমানে যে বিল্ডিংটিতে দাঁড়িয়ে আছি এটি রাজপ্রাসাদ পাচানি এস্টেট বলে, আর ওই সাইডটায় চারানি এস্টেট, অর্থাৎ বড় ভাই ছোট ভাই এদের মধ্যে অংশগুলো ভাগ হয়ে যায়। পাচানা, চারানা, একানা, মধ্যম তরফ এভাবে ভাগ হয়ে যায়। সপ্তদশ শতকে মোঘল আমলে বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া অনেক পুরনো একটি রাজ্য ছিল। 1744 সালে পুঠিয়ার জমিদারি ভাগ হয়ে যায়। 4 রাজপুত্রের মধ্যে বড় ছেলে পান জমিদারির 5.5 আনা এবং বাকি অংশগুলো ছোট ছেলেদের মধ্যে ভাগ হয়ে যায়। রাজবাড়ি থেকে বেরিয়ে আমি যাচ্ছি পাশের মন্দির ও বাগিচা দেখতে। বড় গোবিন্দ মন্দির। ধারণা করা হয় 1823 থেকে 1895 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে এটি নির্মাণ করা হয়। পুঠিয়াতে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে। গোবিন্দ মন্দিরের পাশে রয়েছে একটি দিঘি ও ঘাট, ছোট আহ্নিক মন্দির, একটি বাগিচা ও কিছু পুরনো বাড়ি।
হচ্ছে বড় শিব মন্দির। পুঠিয়াতে বাংলাদেশের সবচেয়ে বেশি ঐতিহাসিক মন্দির রয়েছে, তাদের মধ্যে এটিও একটি। আর সব মন্দিরগুলোই কম বেশি এরকম লেকের পাশে অবস্থিত। শিব মন্দিরের পাশেই রয়েছে রথ মন্দির। শিব মন্দিরে পুজো নিয়মিত হয়, তবে রথ মন্দিরে এখন আর পুজো হয় না। আমি পুঠিয়া বা এর জমিদারি নিয়ে তেমন একটা এক্সাইটেড ছিলাম না, তবে রিসার্চ করতে গিয়ে আমি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট খুঁজে পেয়েছি। আশা করি আপনার ভালো লাগবে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পুঠিয়ার রাজবংশ ব্রিটিশ বাংলার সবচেয়ে ধনী রাজবংশ ছিল, আর জমির দিক থেকে তারা দ্বিতীয় বৃহত্তম ছিল। শিব মন্দির দেখে আমি এখন যাচ্ছি চারানি জমিদার বাড়ির উদ্দেশ্যে। চারানি জমিদার বাড়ির সামনেও কিছু মন্দির রয়েছে। লিটন দাস সেখানেই থাকে, ওনার কাছ থেকে আমি বাকি তথ্যগুলো জানবো। আমরা এখন পুঠিয়া চারানি মন্দিরে অবস্থান করছি। বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চারানি গোপাল মন্দির নামে পরিচিত। এটি স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটি নির্মাণ করেন রাজা নরেশ নারায়ণ রায়। এই মন্দিরটির যে ভিতরে যে বিগ্রহ ছিল এটি 71-এর দিকে পাকিস্তানিরা এটাকে লুটপাট করে, ভাঙচুর করে, মন্দিরের আসবাবপত্র লুণ্ঠন করে। বর্তমানে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে এখন আর পূজা অর্চনা এখানে হয় না। এটি ছোট গোবিন্দ মন্দির। এই মন্দিরটির যে কারুকার্য, এই কারুকার্যটি হচ্ছে রামায়ণ মহাভারতের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাম আর রাবণের যুদ্ধযাত্রা। এটি হচ্ছে পুঠিয়ার বড় আহ্নিক মন্দির নামে পরিচিত। এটি চারানি রাজার আহ্নিক মন্দির। রাজার নাম ছিল রাজা নরেশ নারায়ণ রায়, রানী সরেশ্বরী দেবী। এনারা এখানে সকাল আর সন্ধ্যায় ধ্যানে মগ্ন থাকতেন এবং একটা সাউন্ড হয়, সেটা হচ্ছে ইকো সাউন্ড। এটা আমি শোনাই আপনাদের। আসেন একটু ভেতরে যাই। সেটা হচ্ছে এই ট্যাম্পারটাও এখন ব্যবহার করা হয় না। আমরা দেখবো এবার ক্লিয়ারভাবে। সেটি হচ্ছে এই যে রাবণের দেখা যায় 10 মাথা। আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি মাথা, 10টা হাত। এটা ছিল রাবণ, এটা হচ্ছে না। এখানে পুঠিয়াতে তো 15টা মন্দির, তার মধ্যে 2টা মন্দির চালু আছে, বড় শিব মন্দির, বড় গোবিন্দ মন্দির। বাকি মন্দিরগুলোতে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আচ্ছা, বর্তমানে এগুলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে 1975 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই রাজবাড়ি এবং মন্দিরগুলি অধিগ্রহণ করেন। এখন যাই হোক, এখানে অনেক টুরিস্ট আসেন, অনেক পর্যটক আসেন। আমি মোটামুটি তাদেরকে গাইড করে থাকি। ধন্যবাদ। সালাম। এটা চারানি জমিদার বাড়ি, তবে এটার অবস্থা ওই রাজবাড়িটার এত নাই, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। পুরো জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, তবে দেখে বোঝা যাচ্ছে একসময় এই জমিদার বাড়িটিও অনেক সুন্দর ছিল। পরের দিন আমার গন্তব্যস্থান বাঘা। আমি এখন বাঘা উপজেলার সদরে।
বাঘা মসজিদ এখান থেকে বেশি দূরে না, তবে মসজিদে যাওয়ার আগে আমি একটু এলাকাটি ঘুরে দেখছি এবং একটি স্কুল মাঠে স্থানীয়দের সাথে ক্রিকেট খেলছিলাম আর ফুটবলও। তবে বুঝতে পারলাম ফুটবলে আমি এই বাচ্চাটার সাথে পারব না। বাঘা রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই এলাকাটি একসময় জনমানবহীন জঙ্গল ছিল, আর জঙ্গলে ছিল প্রচুর বাঘ, তাই এলাকার নাম বাঘা হয়ে যায়। এই এলাকাতে তেমন কোনো অর্থনৈতিক উন্নয়ন হয়নি, তবে আমরা এখানে উন্নয়ন না, ঐতিহ্য খুঁজতে এসেছি। আর সেই ঐতিহ্য দেখতে এখন আমি যাচ্ছি বাঘা মসজিদের উদ্দেশ্যে। মসজিদের এলাকাটিতে প্রচুর ভিড় রয়েছে, আর হবেই বা না কেন, মসজিদটি তো আমি আর একা দেখতে আসিনি। আমাদের সামনে রয়েছে বাঘা মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ 1523 খ্রিস্টাব্দ। তবে নির্মাণের পর মসজিদটি অনেকবার সংস্কার করা হয়েছে, কিন্তু মসজিদটি এখনও সেই সময়ের ঐতিহ্য বহন করে। সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ ছিলেন হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র। সে সময় বাঘাতে একটি মসজিদের প্রয়োজন হলে সুলতান নসরত শাহ 256 বিঘা জমির ওপর মসজিদটি নির্মাণ করে। মসজিদটিতে 10টি গম্বুজ, 4টি মিনার ও 5টি দরজা রয়েছে। আর মসজিদটির সবচেয়ে অসাধারণ বিষয় হচ্ছে এর দেওয়ালের ওপর টেরাকোটার কারুকাজ। ঠিক সেই সময় মসজিদের সামনে একটি দিঘি খনন করা হয় প্রায় 52 বিঘা জমির উপর। শীতে এখানে প্রচুর অতিথি পাখি আসে, কিছুদিন আগে আমরা আসলে হয়তো তাদেরকে দেখতে পেতাম। হ্যাঁ, আমরা একটু লেট করে ফেলেছি। বাঘা মসজিদের পাশে রয়েছে বাঘা দরগা শরীফ। দেখেই বোঝা যাচ্ছে বাঘা অনেক প্রাচীন একটি এলাকা, আর প্রাচীন এলাকাতে প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া আশ্চর্যের কিছু নয়। সেই নিদর্শনগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে জাদুঘরে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের আদেশ অনুযায়ী জাদুঘরের ভিডিও বা ছবি তোলা নিষেধ রয়েছে। তবে বাঘা জাদুঘরের কর্তৃপক্ষ আমাদেরকে ক্যামেরা অ্যালাউ করেছিলেন একটি শর্তে, যেন আমরা এই ভিডিওগুলো ইউজ না করি। তবে ভেতরে অনেক পুরনো মাটির ও লোহার তৈরি জিনিসপত্র রাখা ছিল, এমনকি পুরনো সময়ের মেঝের টাইলসও, যেটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। ভেতরটা অনেক সুন্দর, তবে ক্যামেরা অ্যালাউ নাই, ওই জন্য আমরা নিয়ে যেতে পারলাম না। বিভিন্ন ছবি রয়েছে বিভিন্ন স্থাপত্যের, আর পোড়ামাটির ফলক, মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র এগুলো রাখা আছে। আর বিশেষ করে একটা ফুল আমার অনেক ভালো লাগে। ওকে জাদুঘর, গুড বাই।
বাঘা মসজিদ থেকে বের হয়ে বিকেলে আমি ব্যস্ত বাঘা শহরটা দেখছি। বাঘার রাজশাহীর মধ্যে দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। তবে সত্যি বলতে এখানের মানুষের সাথে কথা বলে আমার একবারও মনে হয়নি যে আমি রাজশাহী শহর থেকে অনেকটা দূরে আছি। তবে বাঘা রাজশাহীর মধ্যে আরেকটি কমন বিষয় আছে, পদ্মা নদী। আশেপাশের মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে সবচেয়ে কাছের ডিস্টেন্সে নদীটা সড়কঘাট নামের একটি এলাকাতে। আমি সড়কঘাটে পৌঁছালাম, কিন্তু এখানে এসে নদী দেখতে পেলাম না। তবে যা দেখতে পেয়েছি সেটিও অসাধারণ। আমরা বাঘা মসজিদ দেখে ডিসাইড করলাম যে একটু নদীর ধার থেকে ঘুরে আসি, কারণ বাঘার পাশেও পদ্মা নদী আছে। তো আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যে এখানে সবচেয়ে কাছের ডিস্টেন্সে নদীটা কোথায়। তো সবাই বলেছিল সড়ক ঘাটে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে নদী তো আছে, বাট নদীতে এখন পানি নাই তেমন। তবে মূল নদী থেকে আমরা অনেকটা দূরে আছি। এখানে আমি স্থানীয় কৃষকদের দেখতে পেলাম। আপনাদের এখানে পানি কখন থেকে? আপনার এলো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে সেই দিক পর্যন্ত পানি উঠে যায়, এই পুরো পার ওঠে। এই ধরনের কই সরকারের মসজিদ দেখে এমনি বোঝা যায় না, কারণ গাছপালা আছে। শোনা কৃষকদের সাথে কথা বলার পর কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং বিশ্রামের জন্য আমি নিচে যাচ্ছি। দূরে কিছু নৌকা দেখা যাচ্ছে, আমি সেখানেই যাব। আমার এবারের ভ্রমণে আমি দুটি আলাদা স্থানে ভ্রমণ করেছি এবং দেখেছি দুটি ভিন্ন নিদর্শন। একটি তৈরি করেছিলেন একটি হিন্দু রানী এবং অপরটি একটি মুসলিম সুলতান। দুটিরই নির্মাণ, উদ্দেশ্য এবং যারা তৈরি করেছিলেন তাদের ধর্ম ভিন্ন। তবে দুটি স্থাপনাকেই যে বিষয়টি এক সুতোয় গেঁথে দেয় তার নাম হচ্ছে বাংলা।